দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখেন আপনার কত ভয়ঙ্কর হতে পারে। তারা সেখানে স্লোগান দিয়েছিল, আইতে ইবনে সিনা তুই রাজাকার তুই রাজাকার, আইতে ইসলামী ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার। অথচ ইসলামী ব্যাংক ইবনে সিনা গুলো এখন পর্যন্ত বাংলাদেশের সফল এবং ইফেক্টিভ আর্থিক প্রতিষ্ঠান। তাদের চেহারা ধরে কখনো বিজনেস সিন্ডিকেট হয়ে, কখনো তারা এক এক সময় সংখ্যালঘুর উস্কে দিয়ে এক এক মোড়কে তারা নতুন করে মব সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে একটা প্রতি বিপ্লব ঘটানোর প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। যে দেখুন 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে সাথে শাহবাগেরও পতন হয়েছে। কারণ হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে ফ্যাসিস্ট রেজিমের সাথে শাহবাগের একটি সরাসরি যোগসাজশ আছে। শাহবাগ হচ্ছে এমন একটি কালচারাল পাটাতন, এই পাটাতনের মধ্য দিয়ে এই পাটাতনের উপর ভিত্তি করে হচ্ছে কিন্তু ফ্যাসিবাদ তার রেজিমকে দীর্ঘায়িত করেছে। ফ্যাসিবাদ তার প্রাতিষ্ঠানিকীকরণ সেটাকে নিশ্চিত করেছে এই শাহবাগ যে কালচারাল ন্যারেটিভ এটাকে দিয়ে। দেখুন গত 15 বছর এই শাহবাগের ন্যারেটিভের কারণেই কিন্তু ভিন্ন মতাবলম্বী মানুষকে হোমোসাকার বানানো হয়েছে। তাদেরকে মারা, তাদেরকে মামলা দেয়া, তাদেরকে গুম করা, ক্রস ফায়ারে দেওয়া এবং তাদের ন্যূনতম মানবাধিকার মৌলিক অধিকারও হরণ করা হয়েছে এই শাহবাগ দিয়ে। আপনি দেখবেন এই শাহবাগীরা যারা, যে শাহবাগের অন্যতম সংগঠক ছিলেন বাপ্পাদিত্য বসু, সে কিন্তু 28শে অক্টোবর লগি বইটা দিয়ে খুন করার পরে মৃত লাশের উপরে কিন্তু উঠে নৃত্য করেছে সেই বাপ্পাদিত্য বসু। কিছুদিন আগে কিন্তু সেই আর্থিক কেলেঙ্কারির জন্য তাকে জেলেও যাইতে হয়েছিল। সেই গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মেঘ মোল্লার বসু, যে ছাত্র ইউনিয়নের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেও কিন্তু 2013 সালে একাধিক ফেসবুকে ওপেনলি পোস্ট করেছিল যে শাপলা চত্বর গণহত্যার মধ্য দিয়ে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, দেশ জঞ্জাল মুক্ত হয়েছে। এই শাপলা চত্বর আপনার হীন কোনো কাজ নাই দেশে করে নাই। তারা দেশের সংহতিকে, দেশের ঐক্যকে দ্বিধা বিভক্ত করেছে। দেশের মধ্যখানে একটা ইনভিজিবল প্রাচীর তৈরি করে তারা দেখিয়ে দিয়েছে সে হচ্ছে হেফাজত, এই হচ্ছে শাহবাগী, ও হচ্ছে আস্তিক, এই হচ্ছে নাস্তিক। এইভাবে ফ্রেমিং করে পুরো দেশের ঐক্যকে ধ্বংস করে ভারতের একটা রয়ের প্রেসক্রিপশনে একটা আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠা করেছে। আপনি দেখেন এই ব্লাড থার্স্টি জেনোসাইডাল সাইকোপ্যাথরা এমন প্রত্যেকটা দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখেন আপনার কত ভয়ঙ্কর হতে পারে। তারা সেখানে স্লোগান দিয়েছিল, আইতে ইবনে সিনা তুই রাজাকার তুই রাজাকার, আইতে ইসলামী ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার। অথচ ইসলামী ব্যাংক ইবনে সিনা গুলো এখন পর্যন্ত বাংলাদেশের সফল এবং ইফেক্টিভ আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো বাংলাদেশের মন্দার সময়ও এবং স্বৈরাচারের কবল থেকে, যখন স্বৈরাচার এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার জন্য চাঁদাবাজি এমন কোনো কাজ নেই, এই প্রতিষ্ঠানগুলোতে লুটপাট ভাঙচুর করে নাই, সেই মুহূর্তেও কিন্তু ইসলামী ব্যাংক ইবনে সিনা কিন্তু তাদের রেভিনিউ ধারাবাহিকভাবে রেখেছে। তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে জনসচেতনতামূলক কাজগুলো কিন্তু তারা সচল রেখেছে। এমন প্রতিষ্ঠানগুলোকেও তারা ট্র্যাকিং ফ্রেমিং করেছে। এটা তারা করে নাই, তাদেরকে দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা 1971 পরবর্তী সময়ে চেয়েছে এই বাংলাদেশকে একটা করদ, একটা অঙ্গরাজ্যে পরিণত করার জন্য কালচারাল হিজিমনি দিয়ে এই অঞ্চলের মানুষগুলোকে সবসময় তারা ডোমিনেট করে তাদের অধীনস্থ রাখতে চায়। এই ফ্যাসিস্ট রাষ্ট্র তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা কালচারাল একটা হিজিমনি আছে, একটা প্রজেক্ট বাস্তবায়ন করেছে গত 15 বছরে, এবং এদেরকে দিয়ে ফ্যাসিবাদ তার রেজিমকে দীর্ঘায়িত করেছে। আয়নাগর বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, গুম খুন ক্রস ফায়ার বলেন এবং সাংবিধানিক স্বৈরতন্ত্র বলেন, প্রত্যেকটা বিষয়ের পিছনে এই শাহবাগের ইন্ধন রয়েছে। এবং এই শাহবাগ আরবান মিডল ক্লাসকে উস্কে দিয়ে এগুলো করেছে। আপনি যে বিষয়ে আমি আসছিলাম এখন, হেফাজতের যে বিষয়টা দেখুন, হেফাজতে 2013 সালে হেফাজতে যে গণহত্যা চালিয়েছিল পূর্ব পরিকল্পিত ভাবে, সেখানে ল্যাম্পপোস্ট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার মৃতের যে সংখ্যা সেটা প্রকাশ করার কারণে অধিকারের আমাদের আদিলুর রহমান ভাইকে তারা তখন গ্রেপ্তার করেছিল, তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তাকে ন্যূনতম অধিকারটুকু তাকে দেওয়া হয় নাই। আজ পর্যন্ত সেই হেফাজতের তালিকাটা এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই। সেই শাহবাগীরা কিন্তু সেই গণহত্যার প্রকাশ্যে ইন্ধন দিয়েছে এবং এটার নেতৃত্ব তারা দিয়েছে, এবং সেইগুলোর তৎকালীন ফেসবুক পোস্ট, ব্লগের লেখাগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। সুতরাং এই শাহবাগীরা নতুন কোনো মোড়কে 5 অভ্যুত্থান পরবর্তী সময়ে কলকাতা থেকে, কিছুদিন আগে স্পেন থেকেও বেনজির কিন্তু উস্কানি দিয়েছে, পুলিশের কর্মকর্তাদের সাথে গোপনে মিটিং করেছে, এবং কলকাতার সঞ্জীব গার্ডেন থেকে তারা কিন্তু কখনো আনসারের চেহারা ধরে, কখনো বিজনেস সিন্ডিকেট হয়ে, কখনো তারা এক এক সময় সংখ্যালঘুর
উস্কে দিয়ে এক এক মোড়কে তারা নতুন করে মব সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে একটা প্রতি বিপ্লব ঘটানোর প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। এবং কি গত 15 বছরে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার করা হয়েছে, এই পাচারকৃত অর্থকে তারা এই মবের পিছনে খরচ করছে, দেশটাকে একটা উচ্ছৃঙ্খল এবং সরকারকে বেকায়দায় ফেলে একটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন এই পতিত স্বৈরাচার্যের যে দোসর, যারা এই কালচারাল ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য পিছনের ফুয়েল হিসেবে, রসদ হিসেবে কাজ করেছিল, সেই শাহবাগের সেই প্রেতাত্মা এদেরকে পিছন থেকে আর্থিকভাবে প্রণোদনা দিয়ে, আর্থিকভাবে সাপোর্ট দিয়ে, তাদের পিছনে একটা বড় বাজেট দিয়ে তাদেরকে আবার এখানে সক্রিয় করে বিভিন্ন আরবান মিডল ক্লাসকে উস্কে দিয়ে নতুন করে আর একটা শাহবাগ সৃষ্টির মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্টকে পুনর্বাসন করার যে অপতৎপরতা, এটা কিন্তু জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল মধ্যরাতে নেমে এসেছে। দেশের দল মত নির্বিশেষে তরুণ লেখক, বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্টরা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা পর্যন্ত তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করছে। দেশের মানুষ তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে যে কোনো মোড়কে যে কোনো ফ্যাসিস্ট কিংবা তাদের দোসররা কালচারাল ফ্যাসিজমের নামে নতুন কোনো বয়ান তৈরি করতে আসলে তারা দেশে পরাজিত হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ নিয়ে যাব।